আমরা অবশ্যই একটি লিবার্টি স্কোয়ার চাই, যেটা নিয়ে কোনোদিন ভাঙচুরের সম্মুখীন হবে না। কেন ব্যক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে আমরা দেখেছি। এই নোংরামি, এই জিনিসও কিন্তু আমরা চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটি অর্জন থাকুক, কখনো কখনো কোনো খারাপ জিনিসও সমাজে রেখে দিতে হয় নিদর্শনের জন্য, যাতে ভবিষ্যতে কেউ কোনো খারাপ আচরণ করতে গেলে তাকে ওইটা দেখে যেন মনে হয় যে এর চেয়ে বেশি যাওয়া যাবে না। এই আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আজকে বর্তমান অবস্থায় চতুর্মুখী যে চিন্তা হচ্ছে, চিন্তার চর্চা হচ্ছে, তাতে যোগ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। প্রথমে ধন্যবাদ জানাবো নজরুল গবেষক তারুজ্জামান ভাইকে, আরিফ খানকে, আমাদের ডক্টর হেলালুজ্জামান ভাইকে, এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জোনায়েদ সাকি, আমাদের সাইফুল হক ভাই, আমাদের এমপি পার্টির মঞ্জু, আমাদের শহীদুল্লাহ কায়সার সহ যারা শুনছেন সকলকে। এমন সময় প্রজাতন্ত্র দিবসের দাবিটি সামনে এলো যখন ৭০ নির্বাচনের পরে রাষ্ট্র যখন সংসদ তৎকালীন পাকিস্তান জান্তা সরকার যখন অধিবেশন দিল না জাতীয় সংসদে, পরবর্তীতে একটির পর একটি ঘটনা, ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস, ৩রা মার্চ ইশতেহার পাঠ, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ডাক সহ মিলিয়ে যখন প্রত্যেকটি দাবি, জনগণের দাবি সামনে চলে আসলো, ঠিক এমনই সময় এবং ২৬শে মার্চের ঘোষণাও এসে গেছে। তারপরে ১০ই এপ্রিল যে মেহেরপুরে যে অস্থায়ী সরকারের যে ঘোষণাটি ছিল, সেটিই ছিল কিন্তু মূল জিনিস। সেখানে ছিল কি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই ত্রয়ী আদর্শ যে যখন আমাদের ঘোষণা হলো, এটিই ছিল মূল সংকল্প। আমি একটু শর্ট করব। পরবর্তীতে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ, তার মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন, তারপরে যখন স্বাধীনতা উত্তরকালে যখন সংসদ বসলো সেই পুরনো তাদেরকে নিয়ে, সেখানে কিন্তু এই ত্রয়ী আদর্শের জায়গাটাকে পাশ কাটিয়ে নানান ধরনের বিষয় সেখানে সন্নিবেশিত হলো, যার কারণে পরবর্তীতে যারা এই শাসক গোষ্ঠীতে কাজ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু ওই মূল জায়গাটিকে ধরে রাখতে পারেনি। একটির পর একটি সংশোধনের মধ্য দিয়ে সেই ত্রয়ী আদর্শকে একেবারে উপেক্ষা করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলছি আজকে যে প্রজাতন্ত্র দিবসের সেই ত্রয়ী আদর্শকে ধারণ করে বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করা যেত, সেটা কিন্তু সেখানে অনেকখানি ছোট হয়ে গিয়েছিল। আজকে ৫৩ বছর ৫৪ বছর যাই আমরা বলি, ২৪-এর এই যে বাচ্চাদের, সাধারণ জনগণের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে, যে সফলতা এসেছে, তার মধ্য দিয়ে যদি আমরা নতুন করে এই বিষয়গুলোকে ধরতে না পারি, তাহলে কিন্তু আমরা বারবার বঞ্চিত হব। অনেকে বলেছেন, আমাদের আলোচকরা বলেছেন যে রাষ্ট্র একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে, আবার কিন্তু রাষ্ট্র কিন্তু আশাও জাগাচ্ছে। আমরা আশার জায়গাটিকে ধরতে চাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন করেছে, তারা যে কথাগুলি বলছেন, তাদের কোনো রাজনৈতিক দল নেই, তাহলে আমি ধরে নেব তারা জনগণের জন্য বলছেন, দেশের জন্য বলছেন, রাষ্ট্রের জন্য বলছেন। তাহলে সেখানে যেহেতু রাষ্ট্রের এবং একটি দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনীতি করছে, তাদের সাথে সমঝোতা করে সুশীল সমাজ সহ মিলিয়ে আমরা একটি পথ তৈরি করতে আপত্তি কোথায়? যে পথটি ধরে আমরা চলতে পারবো, যেটা না করার কারণে ৫৩ বছরে আমাদের অনেক অর্জনকে আমরা সামনে আনতে পারিনি। আমাদের ৭১-এর মহান স্বাধীনতার যে অর্জন, সেই অর্জনকে এখনই সময় আমরা কিন্তু ওটাকে ভিত রচনা মনে করে বাকি কাজগুলো করবার জন্য, যে সমঝোতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমাদের সংবিধান সংস্কার সভা এবং জাতীয় নির্বাচন হতে পারে। আমাদের এখানে অনেক আলোচক, আমাদের বক্তা বলেছেন, বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের অর্থ সংকুলনও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের একটা গরিব দেশ, সেখানে এই বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে কোনো প্রস্তাব, নিজের প্রস্তাব অথবা দলের প্রস্তাবকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা রাষ্ট্র এবং জাতিকে যদি বিবেচনায় নিই, তাহলে কিন্তু সমঝোতাটাও দ্রুত হবে, ঐক্যমতও দ্রুত হবে এবং তার মধ্য দিয়ে আমরা কিন্তু পথ তৈরি করতে পারবো নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা বারবার কেন বলছি নতুন বাংলাদেশ? বাংলাদেশের অনেক আকাঙ্ক্ষা, বাঙালি জাতির অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা ৫৩ বছরে আমরা জাগিয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে পারিনি। আমরা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো ব্যক্তি, তাদের কাছে
এগুলোকে আটকে দিতে হয়েছে, বা অথবা তারা এটাকে পুঁজি করেছে, তারা তাদের এটার মধ্য দিয়ে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করেছে। আমরা অবশ্যই একটি লিবার্টি স্কোয়ার চাই, যেটা নিয়ে কোনোদিন ভাঙচুরের সম্মুখীন হবে না। কেন ব্যক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে আমরা দেখেছি। এই নোংরামি, এই জিনিসও কিন্তু আমরা চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটি অর্জন থাকুক, কখনো কখনো কোনো খারাপ জিনিসও সমাজে রেখে দিতে হয় নিদর্শনের জন্য, যাতে ভবিষ্যতে কেউ কোনো খারাপ আচরণ করতে গেলে তাকে ওইটা দেখে যেন মনে হয় যে এর চেয়ে বেশি যাওয়া যাবে না। সকলকে ধন্যবাদ জানাবো, এবং এর মধ্য দিয়ে আমি মনে করব যে আজকে দেখুন বাংলাদেশে এই সময়টিতে অনেক কাজ কিন্তু হচ্ছে। যেমন আমাদের শহীদুল্লাহ ফরেজ ভাই, গীতিকার, গীতিকবি, সেই মানুষটি সারাদিন সংবিধান এবং রাজনীতি নিয়ে কাজ করেন, দেশ নিয়ে ভাবেন। সুতরাং এইভাবে অনেক অঙ্গন থেকে, অনেক জায়গা থেকে, অনেক মহল থেকে দেশ এবং রাজনীতি নিয়ে কথা হচ্ছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাবো, এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই যে সুযোগ করে দিচ্ছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে শহীদুল্লাহ ফরাজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই আমরা এই ধরনের আলোচনা করব। রাষ্ট্র বিনির্মাণে ঐক্য এবং ঐক্য, মহা ঐক্য, এর কোনো বিকল্প নেই। ভবিষ্যতে নতুন রাষ্ট্রে, নতুন নির্বাচনে যা কিছু হোক, সমঝোতা এবং ঐক্যের ভিত্তিতে হোক, এবং সমঝোতা হবে এই রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য আধুনিক মনন দিয়ে, মানসিকতা দিয়ে যেন আমরা রাষ্ট্রকে নিয়ে এগিয়ে যেতে পারি। আমি সাইফুল হক ভাইয়ের কথা একটু আসবো। কিছু কিছু মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু স্বাধীন দেশের কাম্য না। কোনো মতাদর্শ এখানে চাপানো যাবে না। এখানে প্রত্যেকটি বিষয় হবে সুগঠিত এবং সুচিন্তিত। তার মধ্যে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ভালো হবে না। এবং এখানে আমি মনে করি 18 কোটি মানুষ স্বাধীন চেতা, স্বাধীনতাকামী, এবং তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তারা এটা মানবেও না। এখানে নারী, পুরুষ, বৃদ্ধ, আবার বৃদ্ধ সকলে মিলে এগিয়ে যাবে। কারোর জন্য বিশেষ কিছু কখনোই আলাদা করে দেখবার সুযোগ নেই। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আমাদেরকে আলোচনা করে সমৃদ্ধ করেছেন, আমাদের নেতৃবৃন্দ যারা এসছেন, যারা মিডিয়ার ভাই বোনেরা এসছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার মধ্য দিয়ে আজকের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক,
এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।